তাপসের ঘুম ভাঙে সকাল 7:12-তে। আসলে ঘুম ভাঙে না, চোখ খুলে যায়। ঠিক যেন কেউ ভেতর থেকে চোখ খুলে দিয়েছে। বুকের ভেতরটা ভারী হয়ে আছে আজ। শ্বাস নিতে গেলে একটু দেরি হচ্ছে। মাথার ভেতরে প্রথম যে ছবিটা ভেসে ওঠে, সেই লাল চোখ, খুব কাছে। নিঃশ্বাস, নিঃশ্বাসটা এত কাছে ছিল যে ঘুম ভাঙার পরও তার নাকে লেগে আছে। সে হঠাৎ উঠে বসে। ঘরটা আলোয় ছেয়ে গেছে। সকাল হয়েছে, পাখির শব্দ আছে, ফ্যান ঘুরছে, সব স্বাভাবিক। কিন্তু তার শরীর স্বাভাবিকের সঙ্গে তাল মেলাতে পারছে না আজ। হাত বাড়িয়ে ফোন নেয় অনির্বাণ। কল যায়, 1 রিং, 2 রিং, তারপর সুইচ অফ। একটু থামে, আবার ডায়াল করে। এবারে নট রিচেবল। তারপর চোখ বন্ধ করে একবার নিঃশ্বাস নেয়। এই নিঃশ্বাসটা তার নিজের মনে হয় না, নিজেকে বোঝায়। হয়তো ফোনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মন মানে না। বুকের ভেতরে একটা অজানা চাপ যেন চেপে বসে আছে। সে এবার বাথরুমে ঢোকে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে জল দেয়। কিন্তু আয়নার ভেতরের মানুষটা আজ যেন ঠিক শান্ত নয়। নিজের চোখের দিকে তাকিয়ে সে নিজেই চমকে ওঠে। চোখের নিচে কালচে দাগ হয়ে গেছে। এক রাতেই যেন কয়েক বছর পেরিয়ে গেছে। রাতের ভয় এখনো চোখের কোণে আটকে আছে। টুথব্রাশ করতে করতে হঠাৎ মনে পড়ে গালের একটা জায়গা কিছুটা জ্বালা করছে। ঠিক এইখানেই সে হালকা করে নিজের গালে একটু আঙুল বোলায়। চামড়ার নিচে একটা অদ্ভুত শিশিরানি। তারপরে আবার সে রেডি হতে থাকে, কারণ আজ তার অফিস যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। তাপস অফিসে ঢোকে। ঠিক সময় মতোই সে আজ অফিসে পৌঁছেছে। লিফট ধরে, করিডোরে যায়, ডেস্কে পৌঁছায়। সবই চেনা। ডেস্কে বসে ফাইল খুলতে থাকে। সংখ্যা আছে, কিন্তু মাথার ভেতরে সংখ্যাগুলো গলে যাচ্ছে। বারবার মনে পড়ছে, অনির্বাণ না থাকলে এই কাজগুলো কে সামলাতো। একটা ক্লায়েন্ট কল করে, কিন্তু তাপস ভুল ইনফরমেশন দিয়ে ফেলে। লাইন কেটে যাওয়ার পর নিজেই বুঝতে পারে যে ভুল হয়েছে। বস একবার তাকায়, চোখে প্রশ্ন, কথা নেই। তাপস নিচু গলায় বলে, সরি স্যার। চা খেতে গিয়েও হাতটা আজ নিজের অজান্তেই ফোনের দিকে চলে যায়। অনির্বাণ কল করে সে, কিন্তু সুইচ অফ। এই শব্দটা কানে লেগে গেছে, যেন বুকের মধ্যে যেন হাজারো বার লেগে আছে এই শব্দটা। লাঞ্চ টাইমে সে ডাল ভাত খাওয়া শুরু করে, কিন্তু ভাত গরম, ডাল ঠিকঠাক, এসব কিছুই তার মনে ঢুকছে না আজ। খেতে খেতে একবার মনে হয় খাবারের গন্ধটা আজ একটু আলাদা লাগছে, ভারী। পরিস্থিতিটা যেন আজ একটু ভারী হয়ে আছে। সব দিকে যেন একটা মিষ্টি গন্ধ, একটু ভেজা, ঠিক যেমন গত রাতে ঘরে ছিল। গন্ধটা তার নাকের মধ্যে ঠিক যেন লেগে গেছে। সে থামে, চারপাশে তাকায়। কেউ কি কিছু টের পাচ্ছে? কেউ কি তাকে সবসময় তাকিয়ে আছে? না 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 না, সে একটু বেশি ভাবছে, কিন্তু গন্ধটা তার পিছু ছাড়ে না। সন্ধ্যা হয়েছে, অফিস থেকেও বেরিয়েছে, কিন্তু আজ ইচ্ছা করে একটু দেরি করে বেরোলো সে। অফিসের আলো থেকে বেরোতে চায় না। মনে হয় বাইরে থাকলে ভয়টা কমবে। ফেরার পথে অজান্তেই অনির্বাণের বাড়ির সামনে এসে পড়ে সে। দরজা বন্ধ, লাইট নেই। নীরবতা এত ঘন যেন শব্দও ঢুকতে পায় না। একটু দাঁড়িয়ে থাকে। হঠাৎ মনে হয় ভেতর থেকে কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। সে দ্রুত সরে আসে। তারপর ধীরে ধীরে সে বাড়ির পথে পা বাড়ায়। কিন্তু এগুলো সবই তার মনের ধারণা। ধীরে ধীরে সে বুঝতে পারে। সে মেসের দিকে যাওয়া শুরু করে এবং ঠিক 9:40 নাগাদ পৌঁছে যায় সে তার মেসের দরজায়। মেসের ঘর, ভাত, আলু ভাজা, ডিমের ঝোল। রাহুলের সঙ্গে বসে খাওয়া শুরু করে। খেতে খেতে আজকের দিনের কথা বলতে শুরু করে। রাহুল আগের রাতের কথাটা আবার তোলে। কাল রাতে তুই যে স্বপ্ন দেখিস নি রে,
ঘরটা না এরকম অদ্ভুত লাগছিল। তাপস চুপ করে থাকে। আজ দুজন একসাথেই শোবে, কারণ ভয়টা এখনো বুকের মধ্যে জমে আছে। ধীরে ধীরে শোয়ার পরে বুঝতে পারে চোখ যেন বুজে আসছে। রাত যত গভীর হয় ততই তাপসের চোখ ভারী হয়ে আসতে থাকে। সারাদিনের ক্লান্তিতে কখন যে সে ঘুমের কোলে ঢুলে পড়ে সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ ঠিক রাত 12:30, ঘরের বাতাসটা কিরকম যেন বদলে বদলে আসছে মনে হয়। পাশে রাহুল নেই। সে ঘরের চারিদিকে চোখ বোলায়। রাহুল গেল কোথায়? হঠাৎ দেখতে পেল রাহুল ঘরের একটা কোণে দাঁড়িয়ে কিছু একটা করছে। রাহুল? হ্যাঁ, বল। তুই? আরে হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি, একটা বিড়ি খেয়ে আসি। দরজা খুলে সে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ঘরের বাতাস যেন হঠাৎ বদলে যায়। তারপর টের পায় চারিদিকটায় কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু একটা উপস্থিতি। ছায়া নাকি ধোঁয়া? অপেক্ষা করতে থাকে সে। ঘরের কোণে একটা ছায়া, ঠিক যেন ধোঁয়ার মতো। কিন্তু ধোঁয়া হলে তো ছড়িয়ে যেত, এটা তো এক জায়গায় যেন। আর সে দেখতে পারে না। ধীরে ধীরে সে চোখটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তার স্নায়ু যেন আজ তাকে চোখ বন্ধ করতে দেয় না। হালকা একটা মিষ্টি গন্ধ আসছে কিসের। গন্ধটা অপরিচিত। তাপস উঠে বসে। হঠাৎ মনে হয় কারো নিঃশ্বাস ঘাড়ের কাছে, হালকা চাপ, যেন ধোঁয়া, ব্যথা নয়, কিন্তু শরীরের ভেতরে একটা অদৃশ্য টান সে অনুভব করে। ভয়, অস্বস্তি, না, একসাথে মিশে যাওয়া কোনো অদ্ভুত মিশ্রণ। চোখের সামনে আবার লাল চোখ, খুব কাছে। বাস্তবে ফিরে আসে। হঠাৎ দরজা খোলে, রাহুল ঢোকে। সব মিলিয়ে যায়। ঘর আবার স্বাভাবিক, কিন্তু তাপস জানে সব কিছু শেষ এখানে হয়নি। হাসির আড়ালে চাপা গলায় রাহুল হেসে বলে, কিরে, আজকাল তোর গালে এইসব দাগ কেন থাকে রে? গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হয়েছে নাকি? তাপস তাড়াতাড়ি বলে, না না। রাহুল ঠাট্টা করে, তাহলে কি অন্য কোনো ব্যাপার নাকি রে? দুজনেই হেসে ওঠে। তাপস হাসতে শুরু করে, কিন্তু ভেতরে ভেতরে সে চুপচাপ ভাবতে থাকে। দুজনেই কথা বলতে বলতে ধীরে ধীরে তাপস ঘুমের কোলে ঢলে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও খেয়াল করেনি। সকালবেলা তাপসের ঘুম ভাঙে অ্যালার্মে না, নিজের শরীরের অস্বস্তিতে। ঘামেনি, কিন্তু শরীরটা ভিজে গেছে। ঘরটা পরিষ্কার, জানলা খোলা, তবু ওই গন্ধটা গত রাতের মতোই মিষ্টি, একটু ভারী, একটু যেন কারো শরীর থেকে আসছে। সে উঠে বসে। চাদরটা সরাতেই একটা অদ্ভুত অনুভূতি, যেন চাদরটা তার গায়ে লেগে থাকতে চায়। নিজেকে সামলায় সে। বাথরুমে যায়। সাবান দিয়ে গা ঘষে ভালো করে পরিষ্কার হয় সে। একবার, দুবার, তিনবার জল নামছে তার শরীর দিয়ে, কিন্তু গন্ধটা কমছে না, বরং গরম জলে আরো স্পষ্ট হচ্ছে। সে কল বন্ধ করে, একটু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। নিজের নিঃশ্বাসের মধ্যেও সে গন্ধটা পাচ্ছে। ঘরের না, সাবানের না, তার শরীরের। প্রথমে সে তোয়ালে গায়ে জড়িয়ে আয়নার সামনে আসে, আর থমকে দাঁড়িয়ে যায়। ঘাড়ের ঠিক নিচে কলার বনের পাশে একটা দাগ, লালচে নয়, গোল নয়, আঙুলের চাপের মতো না, একটা গভীর চুম্বনের দাগ। কিন্তু শুধু কি গভীর চুম্বন? নারী ও পুরুষের আকর্ষণের মাধ্যমে শারীরিক ভালোবাসার একটা সাময়িক চিহ্ন, যেটা তার শরীরের ভেতরে রক্ত জমা দাগ হয়ে থেকে গেছে। তাপস কিছুটা ফিসফিস করে এবং ভয়, "এ- এ- এ- এটা কি?" তার গলাটা কেঁপে ওঠে রীতিমতো। গত 6 থেকে 7 মাস
সে এমন চিন্তাধারার মধ্যে দিয়ে যাচ্ছে যে কোনো নারী তো ছাড়ব, কোনো পুরুষের সম্মুখীনও নিজের জামা খোলার দৃশ্যটাও তার মনে নেই। তাহলে এই দৃশ্যটা হলো কোথা থেকে? সে কিছু বলে না, চুপচাপ বেরিয়ে যায়। রেডি হতে থাকে, কারণ অফিস যেতে হবে। ধীরে ধীরে সে রেডি হতে শুরু করে, অফিস যায়। আজ সে শার্টের বোতাম একটু বেশি বন্ধ করেছে। তাও কেউ কেউ তার দিকে একটু অন্যভাবেই তাকাচ্ছে। কেউ কিছু বলছে না, কিন্তু তাকানোর ভঙ্গি অস্বস্তিকর। চা খেতে খেতে সে বোঝে যে আজ তার নিজের শরীর নিয়ে সে নিজেই অস্বস্তিতে ভুগছে। কিন্তু সেই গন্ধ তার নাকে, মুখে, চোখে, চারিদিকে সব জায়গায় ছড়িয়ে আছে। লাঞ্চে বসে সে খাওয়া শুরু করে, কিন্তু আবার সেই গন্ধ। এবারে পরিষ্কার তার নিচের গলার কাছ থেকে আসছে বলে তার মনে হয়। সে জল খায়, তবু গন্ধ যায় না। তাপস ধীরে ধীরে বুঝতে পারে যে গন্ধটা তার নাকে বসে গেছে। ধীরে ধীরে অফিসের দিন সময় কাটতে থাকে এবং যথারীতি সন্ধ্যার সময় সে অফিস থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। কিন্তু গত অনুসরণ থেকে অফিসে বেরোনোর আগেই তার মনে পড়ে যে বসের কাছে কিছু ফাইল জমা দেওয়ার ছিল, যেগুলো সে করে উঠতে পারেনি। তাই সিদ্ধান্ত নেয় যে আজ কিছুটা কাজ সেরে তবেই অফিস থেকে সে বেরোবে। অফিস ছুটি হয়। অফিস ছুটি হওয়ার পর সে হাঁটতে থাকে। আজকে একটা অদ্ভুত ব্যাপার টের পায়। সে যেদিকেই যায় গন্ধটা যেন তার সঙ্গেই লেগে থাকে। হাওয়া বদলালেও তার সেই গন্ধ বদলায় না। সে থেমে যায়, চোখ বন্ধ করে, একবার গভীর শ্বাস নেয়। নিঃশ্বাসের ভেতরে যেন ওই মিষ্টি গন্ধটা চেপে বসে গেছে। ঠিক ভয় না, একটা অচেনা টান যেন এই গন্ধের প্রতি তাপস অনুভব করতে থাকে। ধীরে ধীরে সে বাইকে ওঠে এবং মেসের পথে এগোতে থাকে। রাত অনেক হলেও তাপসের সময় যেন কাটতে চায় না। ধীরে ধীরে সে মেসের সামনে এসে নিজের বাইকটা স্ট্যান্ড করল। রাত আজ ভালোই হয়েছে। রাতে সে মেসে ঢুকে নিজের জামা কাপড় ছাড়ার পরে লক্ষ্য করল চিহ্নটা আগের থেকে যেন গভীর হয়ে গেছে। রাতে ঘুমানোর আগে শার্ট খুলে একবার আয়নার সামনে দাঁড়ালো। ঘাড়ের দাগটা আজ একটু বেশি গাঢ়। আর তার পাশে আর একটা দাগ, যেটা ছোট কিন্তু গভীর, যেন কেউ সময় নিয়ে চিহ্ন রেখে গেছে। তার মনে পড়ে গত রাতের নিঃশ্বাস, তার চোখ জ্বলে ওঠা। শরীর জানে, মন মানে না। সে শুধু নিজেকে বলে কিছু না, অ্যালার্জি হয়তো। কিন্তু তার শরীর জানে এটা অ্যালার্জি না, এটা দাবি। তাপস আলোটা নিভিয়ে দেয়। অন্ধকারে নিজের নিঃশ্বাস যেন নিজেই শুনতে পাচ্ছে। আর নিঃশ্বাসের ভেতরে সেই একটা গন্ধ। তবে এবার আর সেই গন্ধটা অচেনা নয়, কারণ গন্ধটা এখন তার শরীরের সাথে মিশে গেছে। রাতের বেলার ঘুমটা তাপসের আজ ভালোই হয়েছে। তাপসের ঘুম ভাঙে ঠিক সকাল 6:58-তে। অ্যালার্মে না, চোখ এমনিতেই খুলে যায়। এক মুহূর্ত সে নড়াচড়া করে, সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে। গত রাতের অন্ধকারটা এখনো মাথার ভেতরে জমে আছে। বুকের মাঝে একটা হালকা চাপ, যেন কারো ওজন এইমাত্র সরে গেছে। সে ধীরে বসে পড়ে, হাত দিয়ে বুক ছুঁয়ে দেখে, সব স্বাভাবিক, কিন্তু অনুভূতিটা যায় না। বাথরুমের আয়নায় নিজের মুখ দেখে সে একটু চমকে যায়। চোখের নিচের হালকা কালচে ছাপ আরো গভীর হয়েছে। কিন্তু ঘুম তো কম হয়নি, বিশ্রামও তো ভালোই হয়েছে। যাই হোক, সে মুখে জল দেয়। ঠান্ডা জলের কিছুটা হুঁশ ফিরে। নিজেকে বলে, আজ অফিস যেতে হবে ভাই, নর্মাল থাকতে হবে। কিন্তু আয়না আয়না তার কথায় সাড়া দেয় না। সে আবার ফোন তুলে, তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ফোনটা তুলে নেয়। অনির্বাণ। কল যায়, 1 রিং, 2 রিং, তারপর সুইচ অফ। সে আর ডায়াল করে না, ফোনটা উল্টে রেখে দেয়। আজ সে জোর করে নিজেকে থামায়। সে ধীরে ধীরে অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তারপর সেই বাইক, রাস্তা সব মিলিয়ে ধীরে ধীরে সে অফিসে এসে পৌঁছায়। সকালে অফিসে ঢুকতেই আজ একটা অদ্ভুত ব্যস্ততা চোখে পড়ে।
কেউ ফিসফিস করছে, কেউ হাসছে, কেউ বারবার গেটের দিকে তাকাচ্ছে। তাপস নিজের ডেস্কে গিয়ে বসে, ব্যাগ নামায়। আর ঠিক তখনই এই ছেলের গলা শোনা যায়। Everyone, please gather for a minute. নতুন যোগদান। কেউ একজন নতুন জয়েন করেছে, সে একাই। হেঁটে আসার ভঙ্গিটা অস্বাভাবিক শান্ত, যেন তার তাড়াহুড়ো নেই। পরনে হালকা রঙের কুর্তি, চুল খোলা, পারফিউমের গন্ধ, তীব্র না কিন্তু আলাদা, মিষ্টি, পরিষ্কার, কিছুটা পরিচিত বলে মনে হয় তার। কিন্তু কোথাও তাপস কিছু যেন বুঝতে পারে না, চোখের খেলায় বা ঠিক বুঝতে পারে না সে। এই ছাড় পরিচয় করিয়ে দেয়। Meet Ira, new joining. সবাই তাকিয়ে আছে খুব অস্বাভাবিকভাবেই। তাপস টের পায়, ওর চোখ এক মুহূর্তের জন্য তার চোখে এসে থামে, সরাসরি, কোনো হাসি ছাড়াই। একটা হালকা কাঁপুনি, তার পিঠ ভেঙে নেমে যায়। সে কাজ শুরু করতে চায়, কিন্তু কিবোর্ডে আঙুল রাখতেই একটা গন্ধ আবার পায়, ওই পারফিউমের। সে মাথা তুলে, ইরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো কথা না বলেই। কিন্তু ঘরের বাতাস তার সঙ্গে সঙ্গে যেন নড়ে উঠেছে। তাপস নিজের চেয়ারে শক্ত করে ধরে বসে রইল। চা খেতে খেতে সহকর্মীদের কথা কানে আসতে শুরু করে। খুব সুন্দর দেখতে, কিন্তু চোখ দুটো দেখেছিস? তাপস কিছু বলে না, সে শুধু ভাবে গত রাতের অন্ধকারে যে চোখ দুটো সে দেখেছিল সেগুলো কি সত্যিই কল্পনা ছিল? এসব ভাবতে ভাবতেই তার আজকের দিনটা শেষ হয়ে যায়। অফিস ছুটি হয়। দিনটা অস্বাভাবিক দ্রুত কেটে গেছে আজ বলে মনে হয়, অথচ কাজ কিছুই এগোয় না। ইরা খুব কম কথা বলে, কিন্তু যেখানে যায় সেখানেই সবাই তার দিকে নজর দেয়। একবার লিফটের সামনে তাদের চোখ আবার এক এক অপরের সাথে মিলল। এইবার সে একটু হালকা হাসে। তাপসের বুকের ভেতর একটা অদ্ভুত টান লাগে, ভয় না, কিন্তু স্বস্তিও নয়। অফিস থেকে বাইরে বেরিয়ে সে একটা গভীর শ্বাস নেয়। কে জানে আজ রাতটা কেমন যাবে, কিন্তু সে এটুকু নিশ্চিত, আজকের দিন থেকে তার জীবনটা যেন ধীরে ধীরে ঘুরতে চলেছে। ধীরে ধীরে তার জীবনে কিছু একটা ঢুকছে, সেই গন্ধ, সেই চোখ, সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য। আর সেটা শুধু আর অন্ধকারে নয়, তার সারা দিনের সাথী হয়ে গেছে। রাত 9:18। তাপস মেসের সামনে গাড়ি থামালো। গাড়িটা ডবল স্ট্যান্ড করে সে ধীরে ধীরে মেসের সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠছে। আজ চারপাশটা অস্বাভাবিক শান্ত। রাহুল নেই, ঘরটা আজ কিরকম একা একা লাগছে। চাবি ঢুকিয়ে দরজা খুলতেই একটা পরিচিত গন্ধ নাকে ধাক্কা খায়। ঘরের গন্ধ না, বাইরেরও না, একটা হালকা মিষ্টি কিন্তু ভারী গন্ধ, যেন অনেকক্ষণ ধরেই বাতাসে জমে আছে। সে ব্যাগ নামায়, দরজা বন্ধ করে তালা দেয়। একবার, দুবার, নিজেকে বলে আজ মাথাটা প্রচন্ড খারাপ করছে, এসব ভেবে লাভ নেই। রাতের খাওয়া শুরু করে। ভাত গরম করে ডিম ভাজে, খেতে বসে টেবিলের একপাশে। প্রথম গ্রাস মুখে দিতেই খেয়াল করে আজ খাবারের স্বাদ তার মুখে ঠিকঠাক লাগছে না। চিবাচ্ছে কিন্তু যেন স্বাদ পাচ্ছে না। হঠাৎ মনে হয় কেউ খুব কাছ থেকে তার নিঃশ্বাস নিচ্ছে, বা তার নিঃশ্বাসের প্রত্যেকটা শ্বাস গুনছে। সে থেমে যায়, চারিদিকে তাকায়। না, কিচ্ছু নেই। ফ্যান চলছে, লাইট জ্বলছে, তবু সে তাড়াতাড়ি খাওয়া শুরু করে, কারণ বাতাসটা আজ ভালো লাগছে না। হঠাৎ অন্ধকারে তার মনে হয় কেউ যেন ঠিক তার পাশেই, তারই দিকে তাকিয়ে তার খাওয়াটা খুব ভালো করে অনুবীক্ষণ যন্ত্রের মতন লক্ষ্য করছে। সে ঘুরে তাকায়, না, কিছু নেই। তাপস খাওয়ার মধ্যে ধীরে ধীরে খাওয়া শেষ করার পর সে প্লেট ধুতে থাকে।
আর ঠিক তখনই কারেন্টটা চলে যায়। ঘর ডুবে যায় একদম কালো অন্ধকারে। ফ্যান থেমে যায়। হঠাৎ নিঃশব্দ। আর এই নিঃশব্দটাই সব থেকে বড় ভয়ঙ্কর। তাপস নড়তে পারে না। সে শুনতে পায় একটা নিঃশ্বাস, ভারী, গভীর, কিন্তু রাগে ভরা, কিন্তু অস্বাভাবিক মানুষের মতন লাগছে না। একটা বেশ ধীর, একটা খুব কাছে নিঃশ্বাসটা শোনা যাচ্ছে। ঘরের এক কোণ থেকে আরেক কোণে যেন সেটা ছুটে বেড়াচ্ছে, আর ধীরে ধীরে যেন তারই দিকে এগোচ্ছে। আর ঠিক এরপরেই আসে সেই মিষ্টি গন্ধটা, কিন্তু এবার তার ভিতরে কিছু একটা পচা গন্ধের স্বাদ সে বুঝতে পারে, যেন ফুলের সঙ্গে রক্ত মেশানো হয়েছে। তার বুক ধকধক করতে থাকে। ছায়া, ঘরের ঠিক মাঝখানে একটা ছায়া ধোঁয়ার মতো নড়ছে। পুরো শরীর নয়, কোনো আকারও স্পষ্ট নেই, শুধু নড়াচড়া করছে। তাপস কিছুটা পিছিয়ে যায়, খাটের ধারে এসে ঠেকে। আর ঠিক তখনই তার গলার নিচে একটা হালকা ছোঁয়া। নখ নয়, আগুন না, কিন্তু চামড়ার ওপর চামড়ার চাপ। ব্যথা নেই, কিন্তু শরীর যেন কেঁপে ওঠে। ভয় আর একটা অদ্ভুত অনুভূতি একসাথে জেগে ওঠে তার। সে নিঃশ্বাস আটকে রাখে, আর মনে হয় খুব কাছে, তার একদম গলার কাছে কেউ যেন তার শ্বাস গুনছে। এত কাছে যে তাদের মাঝখানে শুধু শ্বাস। তার ঠোঁটের ওপর গরম বাতাস পড়ে। সে চোখ খুলতে চায়, কিন্তু পারছে না। অন্ধকারের ভিতর ধীরে ধীরে যেটা স্পষ্ট হতে থাকে সেটা হলো দুটো চোখ, লাল নয়, কিন্তু অস্বাভাবিক উজ্জ্বল। চোখ দুটো এখন তারই দিকে তাকিয়ে আছে। কোনো মুখ নেই, শুধু চোখ। বাস্তবতার চেয়েও তার থেকে বেশি সত্যি বলে তাপসের মনে হচ্ছিল সেই দুটো চোখ। আর ঠিক তখনই হঠাৎ কারেন্ট চলে আসে। লাইট জ্বলে ওঠে, ফ্যান ঘোরে। তাপস প্রায় চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু ঘর ফাঁকা। চিৎকার করা বা না করা দুটোই সমান। সে কিছুটা জল খায়, নিজের গলা ছুঁয়ে দেখে স্বাভাবিক, কিন্তু চামড়ার ভেতর একটা অস্বাভাবিক জ্বালা পোড়া চলছে, যেন কেউ তাকে খুব কাছে থেকে তারই নিঃশ্বাসের প্রত্যেকটা শ্বাস গোনার দাম দিয়ে গেছে। আর আজ সে নিজেকে কিন্তু বলতে চেয়েও বলতে পারো না যে এটা স্বপ্ন ছিল। রাতের ঘটনার পর তাপসের ঘুম আসছিল না, কিন্তু শরীরের ক্লান্তি, বিশ্রাম সব মিলিয়ে সে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। সকালে তার ঘুম ভাঙে সকাল 6:58-তে। চোখ খুলেই তার মনে হয় যে রাতটা যেন শেষ হয়নি, কারণ রাতের সেই গন্ধ এখনো তার নাকে লেগে আছে। শুধু আলো আসছে তার চোখে, জানলা দিয়ে রোদের লম্বা আলো তার মুখের মধ্যে পড়ছে, কিন্তু বুকের ভেতরে একটা ভার এখনো কমেনি। সে প্রথমেই ফোনটা হাতে নেয়। অনির্বাণ। কল যায়, 1 রিং, 2 রিং, তারপর নট রিচেবল। তাপস ফোন নামিয়ে রাখে, কিছু বলে না, শুধু অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। বাথরুমে ঢুকে সে আয়নার সামনে দাঁড়ায়, মুখে জল দেয়, আর ঠিক তখনই নিজের গলায় চোখ যায়। একটা হালকা দাগ, লালচে, আঙুলের চাপের মতন। সে স্পর্শ করে, ব্যথা নেই, কিন্তু চামড়ার নিচে একটা হালকা কাঁপুনি। সে নিজেকে বলে, হয়তো ঘুমের মধ্যে। কথাটা শেষ করতে পারে না। তাপস রেডি হতে শুরু করে। অফিসে ঢুকতেই প্রথম যে জিনিসটা তার খেয়াল হয় অনির্বাণের চেয়ারটা। টেবিল পরিষ্কার, ফাইল ঠিকঠাক সাজানো। এটা তারই মতো। একজন কলিগ বলে, অনির্বাণ এখনো আসেনি?
তাপস শুধু মাথা নাড়ে। আরেকজন বলল, ও তো কালও আসেনি। এই কথাটা ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা শিহরণ জাগিয়ে তোলে। তাপস নিজের কাছে মনে রাখতে চায় যে সে ফোন ধরতে পারেনি। আজও আজও সেই রাতের জন্য তার মনে হয় কেন ও ফোন করেছিল। এই অফিসে যে যত কাজ করে তার অর্ধেকই অনির্বাণ সামলাতো। ইমেল লেখার সময় সে প্রথমে থেমে যায়। এটা অনির্বাণ থাকলে জিজ্ঞেস করতাম। এই ভাবনাটাই তার বারবার আসে। সে আবার ফোন করে। অনির্বাণের বাবা, মা এবং বাড়ির ল্যান্ডফোন, সব জায়গায় একই ফল। কখনো সুইচ অফ, কখনো নট রিচেবল, কখনো রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। এই রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না ব্যাপারটা তার সবচেয়ে ভয় লাগে। মাথার ভেতরে তার হাজারটা প্রশ্ন আসে। ঠিক কি হয়েছিল সেদিন? ঠিক কেন সে আমাকে ফোন করেছিল? তাপসের বস তাপসকে ডাইরেক্ট এসে জিজ্ঞেস করে, তাপস, তুমি ঠিক আছো? তাপস জোর করে হাসে, হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু তার মাথার ভেতর একটাই প্রশ্ন করে, যদি সত্যি অনির্বাণের কিছু হয়ে থাকে, যদি সেই রাতে যদি সবকিছুর সাথে তার যোগ থাকে। সে আর ভাবতে চায় না, কিন্তু ভাবনাগুলো তার ইচ্ছার তোয়াক্কা কোনোদিনই করেনি। অদ্ভুত সিদ্ধান্ত নেয় আজ সে। অফিস থেকে বেরিয়ে 6:30 নাগাদ হাঁটতে হাঁটতে অনির্বাণের বাড়ির সামনে দাঁড়ায়। আজ দরজায় একটা আলো জ্বলছে, কিন্তু দরজাটা বন্ধ। সে দাঁড়িয়ে থাকে, ডাক দেয় না, কারণ হঠাৎ মনে হয় ভেতরে কেউ থাকলেও সে দরজা খুলবে না। কিন্তু আলোটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাপস কিছুক্ষণ ওই দরজার দিকেই তাকিয়ে থাকে। মাঝে মাঝে মনে হয় যে আলোটা হয়তো কোনো অন্য বাড়ির রিফ্লেকশন থেকে মনে হচ্ছে, কিন্তু তাপস শিওর হতে পারে না যে ওটা অনির্বাণের বাড়ির ভিতরেরই আলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে নিশ্চিত হয় যে আলোটা পাশের কোনো বাড়ির আলো রিফ্লেকশন বলেই মনে হচ্ছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এবং সিদ্ধান্ত নেয় যে আজ রাত অনেক হয়ে গেছে, বাড়ি ফেরাটাই ঠিক সিদ্ধান্ত হবে। পরের দিন ছিল রবিবার। আজ তার কোনো তাড়া নেই। সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে কথাটা তার মনে হয় সেটা হলো একটা দুর্দান্ত সাংঘাতিক ডিসিশন নেওয়ার কথা। বারবার তার মাথা আর মনের লড়াইতে সে বারবার নিজেকে বোঝাতে চায় যে না, কোনোভাবেই সে আর পিছপা হতে পারবে না। কিন্তু অন্যদিকে তার মন বলতে থাকে যে যদি কোনোভাবে সে মিস করে তাহলে বেঁচে ফেরার হয়তো আর কোনো রাস্তা নেই। কিন্তু এই অনির্বাণের অনুপস্থিতিটা তাকে দিন রাত, সন্ধ্যা, ঘুম বা জেগে থাকা কোনো অবস্থাতেই শান্ত থাকতে দিচ্ছে না। তার এত ভালো বন্ধুকে আজ সে হারিয়ে ফেলেছে, নাকি সে পৃথিবীর কোনো এক কোণে শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য অপেক্ষা করছে, সে সেটাও জানে না। আর সে চুপ করে থেকে হাতে হাত দিয়ে বসে থাকতে কোনোভাবেই চায় না। তাই আজ যদি এই সিদ্ধান্তটা সে না নেয়, তাহলে নিজের কাছে নিজেকে কাপুরুষ বলা ছাড়া তার অন্য কোনো রাস্তা থাকবে না। আয়নার সামনে দাঁড়িয়ে সে এই কথাগুলো কন্টিনিউ নিজের সাথে মন আর মাথার লড়াই বলতে থাকে। কিন্তু বারবার তার মাথা তাকে একটাই কথা বলে যে যদি সে কোনো রকম কোনো ভুল করে তাহলে হয়তো বেঁচে ফেরার রাস্তা আর থাকবে না। সন্ধে পেরিয়ে গেছে, আকাশে আলো নেই, আবার পুরো অন্ধকারও না। তাপস দাঁড়িয়ে আছে অনির্বাণের বাড়ির সামনে। আজ সে আর বাইরে থেকে ফিরে যেতে পারেনি। আজ তার মনে হয়েছে যদি কিছু জানার থাকে এই দরজার ভেতরেই আছে। বাড়িটা চুপচাপ, অস্বাভাবিক রকম চুপ। তালা আগের মতোই বাইরে থেকে দেওয়া, কিন্তু আজ একটা জিনিস আলাদা। দরজার নিচে একটা সরু ফাঁক, ভেতরে আলো নেই, কিন্তু ফাঁকটার ভেতরে একটা গন্ধ বেরোচ্ছে। মিষ্টি না, পচাও না, একটা ধাতব গন্ধ, যেমন রক্ত অনেকক্ষণ বাতাসে থাকলে যে গন্ধ বেরোয়, হয়তো সেই রকম গন্ধ। তাপস একটা ঢোক গেলে হাত কাঁপতে থাকে। সে ঝুঁকে দরজার ফাঁক দিয়ে তাকায়, কিন্তু ভেতরে এতটাই অন্ধকার যে কিছুই দেখা যায় না। কিন্তু মেঝেতে কিছু বা কেউ একটা হয়তো দাঁড়িয়ে আছে, বা কিছু একটা জমে আছে। কিছুটা কালো
বা অন্ধ আলোর মিশ্রণের মতন। সে বুঝতে পারে না ওটা কি, কিন্তু ভালো কিছু নয়। হঠাৎ মনে হয় পেছন থেকে কেউ যেন তার দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে। সে ঘাড় ঘুরিয়ে দেখে। হঠাৎ করে তার মনে হয় এবারেও সেই দৃষ্টিটা ঠিক যেন তার পেছনেই, কিন্তু তাপস সময় মেলাতে পারে না। 1 সেকেন্ডের মধ্যে কেউ কি করে তার দৃষ্টি পুরো 90 ডিগ্রি ঘোরাতে পারে। তাপস চোখটা বন্ধ করে, বিশ্বাস করে যে আশপাশে কেউ তাকে দেখছে না, কিন্তু এই অনুভূতিটা যে কেউ আমার দিকে তাকিয়ে আছে তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। আর তাপস বুঝতে পারে যে তার অনুভূতিটা খুব একটা ভুল নয়। তাপস এবার সিদ্ধান্ত নেয়। সে 1 পা 2 পা 3 পা করে এগোতে থাকে অনির্বাণের বাড়ির দিকে। সিদ্ধান্তটা অটল। আজ যাই হয়ে যাক, সে অনির্বাণের বাড়ির ভেতরে ঢুকে জানতেই চাইবে যে কি হয়েছিল সেদিন অনির্বাণের সাথে। ভেতরে যেই থাকুক, যাই থাকুক বা যারাই থাকুক, আজ অনির্বাণের মুখোমুখি তাদেরকে হতেই হবে। কিন্তু এত সব ভাবনার মধ্যেও একটা ভাবনা তাকে বারবার পেছনে ডাকছে। যদি সে না ফিরতে পারে, যদি ভেতরে এমন কিছু তার সাথে হয় যে এটাই তার জীবনের শেষ রাত হয়। গ্রামে তার মা আর বোন তার জন্য অপেক্ষায় আছে, তারা ওকে ছাড়া অসহায়। কিন্তু যে বন্ধুটা তাপসের জন্য এত কিছু করলো, তার নাম দুনিয়ার জায়গা থেকে মুছে গেছে কিনা সে সেটাও জানে না, নাকি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আশায় দুনিয়ার কোনো কোণে অপেক্ষা করছে। এইটুকুও জানার অধিকার কি তাপস হারিয়ে ফেলেছে? না, আজ সে কোনোভাবেই পিছপা হবে না। এত কিছু ভেবে সে আর পিছপা হয়ে নিজেকে কাপুরুষের জায়গায় রাখবে না। সে পা বাড়ালো, পা বাড়িয়ে হাত রাখলো কার্নিশের উপরে। আর কার্নিশের উপরে হাত রাখার সাথে সাথেই সে আরেকটা জিনিস অনুভব করলো। যে কার্নিশটা চেপে সে ওঠার চেষ্টা করছে, সেখানে ধুলোর জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করা আছে, কিন্তু বাকি কার্নিশটা ধুলোয় ভরা। এর অর্থ খুব পরিষ্কার, এর আগেও এই কার্নিশ বেয়ে অন্য কেউ উঠেছে এবং এটা মানুষের কাজ। এটা ভাবার সাথে সাথেই তাপসের শরীরের প্রত্যেকটা মাংসপেশি তাকে জানিয়ে দিল যে হয়তো আজ ঘরে সে একা থাকবে না। তাপস চাপ দিল কার্নিশের উপরে, আর তার পুরো শরীরটা এক লাফে কার্নিশ থেকে চাপ দিয়ে উঠে পড়ল কার্নিশের মাথার ওপর, সেই জায়গাটা যেখানে এতক্ষণ ধরে তাপস উঠতে চাইছিল। এবং ওঠার পরেই সে বুঝতে পারল যেটাকে সে ছাদ বলে ভুল করছিল, সেটা ছাদ নয়, সেটা জানলার ওপরের সামান্য একটা শেড মাত্র। জানলার ওপর সেই শেডে দাঁড়ানো মাত্রই তাপস বুঝতে পারলো যে এতক্ষণ ধরে যে দুটো চোখ তাকে দেখছে বলে সে মনে করছিল বা ফিল করছিল, সেটা ফিল বা মনে করা নয়। সেই চোখ দুটো সরাসরি তাকিয়ে আছে ঠিক তার চোখের দিকে তাকিয়ে, এবং এক পলকে তাকে বুঝিয়ে দিল যে এই বাড়িতে এই মুহূর্তে তাপস ছাড়াও আরও একজনের উপস্থিতি আছে, এবং তার উপস্থিতি তাপসের চোখের পুরো সামনে। সেই চোখ দুটোতে দৃষ্টি পড়ার পরেই তাপসের মনে হলো যে এবার হয়তো আর সে বেঁচে ফিরতে পারবে না। চোখ বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। আর ঠিক তখনই একটা পুরো অন্ধকার ছাপিয়ে এই আওয়াজটা বুঝিয়ে দিল যে যাকে ভয় পেয়ে সে এতক্ষণ ধরে পিছপা হওয়ার কথা ভাবছিল, সেটা একটা সামান্য কালো বিড়াল মাত্র। আর এটা ভাবার সাথে সাথেই তাপসের নিজের ওপরেই নিজের হাসি পেয়ে উঠল। হ্যাঁ, কি করতে এসে আর কি দেখে সে ভয় পাচ্ছে। এবার সে আরেকটা সিদ্ধান্ত নিল। যেখানে সে দাঁড়িয়ে আছে সেখান থেকে ছাদে উঠতে গেলে আরও তাকে 4 হাত ওপরে উঠতে হবে, কিন্তু তাপসের হাইট অনুযায়ী মাত্র 5'8", কিন্তু এখান থেকে দূরত্ব প্রায় 6 ফুট বা 6 ফুটের থেকে বেশি। অর্থাৎ লাফ দিলেও সে উঠতে পারবে না। তাহলে উপায়? এতটা উঠে সে ফিরে যাবে? কি করবে সে? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ সে দেখতে পেল ছাদে আর একটা লম্বা পাইপ
ওপর থেকে একদম নিচ অবধি নেমে গেছে, আর পাইপের চারিদিকে আটকানো আছে ধাতব পাতল, যেটাতে পা রেখে সে সহজেই ওপরে উঠতে পারবে। কিন্তু যদি তার পা ফসকে সে নিচে পড়ে যায়, তার শরীরের একটা হাড়ও হয়তো আস্ত থাকবে না। কিন্তু এখান থেকে ফিরে যাওয়া মানে কাপুরুষতা। তাপস পা রাখল ধাতব তলে, একটা পা, আস্তে করে দ্বিতীয় পা, হাত দিয়ে প্রায় খামচে ধরল পাইপের চারিদিকটা, চাপ দিল দুটো পাকে একদিকে। ছোটবেলায় সে গাছে উঠতে জানত, আজ হয়তো শেষবারের মতন সে এটাই চেষ্টা করতে চায় যে পারবো নাকি পারবো না। হাজারো একটা প্রশ্ন তার মনে জাগ দিচ্ছিল, কিন্তু সব প্রশ্নকে ছাপিয়ে একটাই কথা মাথায় আসছিল, ভেতরে কি আছে? অনির্বাণ কোথায় গেল? ভেতরে কি তার উত্তর আমি পাবো? আজ আমাকে জানতেই হবে। চাপ, চাপ, আবার চাপ, আবার চাপ, আবার চাপ। অবশেষে হাত ঠেকল ছাদের কার্নিশে। তাপস চেপে ধরল কার্নিশটা। হাতের কিছু জায়গা ছড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, জ্বালা করছে, কিন্তু এই সব কিছু তার কাছে নগণ্য। সে এক লাফে ছাদে উঠল, আর ছাদে উঠে বুঝতে পারল যে এবার তার গন্তব্য বেশি দূরে নয়। তাপস ছাদে উঠে দাঁড়ালো। উপরে এসে তাপস বুঝতে পারল যে বাতাস খুব শান্ত হয়ে গেছে, কিন্তু এখানে এসে একটা জিনিস আলাদা, একটা গন্ধ, একটা ভারী গন্ধ। সে হাঁটু মুড়ে বসে পড়ল ছাদের এক কোণে। কিছু পায়ের ছাপ, ধুলো জমা ছাদে। ছাপগুলো নতুন, ছোটও না, খুব বড়ও না, কিন্তু একটার সাথে আরেকটার মিল নেই। সে হাত বুলিয়ে দেখে, ধুলো ঠান্ডা, কিন্তু ছাপের জায়গাটা অল্প গরম। এই গরমটাই তার শরীর ঠান্ডা করে দেয়। তাপস তখন বুঝতে পারে যে অনির্বাণ হঠাৎ উধাও হয়নি, এই বাড়িতে কিছু হয়েছে, আর আজ রাতে তাকে সেটা জানতেই হবে। এই বাড়ি চুপ হয়ে আছে, কারণ চুপ তাকে রাখানো হয়েছে। হঠাৎ ছাদের অন্য প্রান্তে একটা শব্দ, খুব হালকা, কিন্তু যেন কেউ নড়ছে। তাপস ধীরে ধীরে ঘাড় ঘোরায়। কিচ্ছু দেখতে পায় না, কিন্তু সে জানে এই ছাদ এখন আর ফাঁকা নেই। তাপস ছাদের সিঁড়ি থেকে ঘরের দিকে নামার সিদ্ধান্ত নেয়, এবং ধীরে ধীরে এক পা করে সে খুব সন্তর্পণে এগোতে থাকে, যেন অন্য কোনো ছাদ থেকেও তাকে দেখা না যায়। সে কিছুটা হাঁটু গেড়ে বসে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করে, এবং সে একটা নতুন পদ্ধতি অবলম্বন করে। এই পদ্ধতিটা সে জেনেছিল, থাক, জানার উৎসটা অজানাই রইল। সেখানে যেখানে ছাদে ছাপ পড়েছে পায়ের, ঠিক সেই জায়গায় তাপস পা রাখতে শুরু করে, যাতে তার পায়ের ছাপ আর দ্বিতীয়বার না পড়ে। অর্থাৎ এখানে যে এসেছিল, যেন সে যদি আবার আসে, সে যেন বুঝতে না পারে তাপস এখানে এসেছিল। কিন্তু এই জায়গাতেই তাপস আরেকটা জিনিস লক্ষ্য করল, প্রত্যেকটা মানুষের বাঁ পা এবং ডান পা কিছুটা হলেও আলাদা হয়, কিন্তু এই পায়ের ছাপের প্রত্যেকটা পায়ের পরিমাণ, মাপ এবং দূরত্ব একটা পা থেকে আরেকটা পায়ের সমান নয়। অর্থাৎ ডান পায়ের সঙ্গে বাঁ পায়ের একদম হুবহু মিল আছে। একটা মানুষের ডান পা এবং বাঁ পা কি করে একই রকম হতে পারে, এটা ভাবতেই তাপসের সারা শরীর দিয়ে অজস্র ঘামের ঝর্ণা বয়ে যেতে লাগলো। আর সব থেকে ভয়ঙ্কর বিষয়, একটা পায়ের থেকে আরেকটা পায়ের দূরত্ব প্রায় 3 থেকে 4 হাত। একটা মানুষ 3 থেকে 4 হাত দূরে একটার পর আরেকটা পা কি করে ফেলতে পারে, এটা সে কিছুতেই বুঝতে পারল না। শুধু একটা জিনিস তার কাছে আবার স্পষ্ট হলো, হয়তো যার অনুপস্থিতি বা উপস্থিতি সে বুঝতে পারছে সে মানুষই নয়। কিন্তু যদি মানুষ নয়, তাহলে পায়ের ছাপ কেন? হয়তো কোনো ফাঁদ তার জন্যই অপেক্ষা করছে। অবশেষে তাপস ছাদ পেরিয়ে ঘরে ঢুকল। নিঃশব্দ ঘর। ছাদের ছোট লোহার দরজাটা তাপস খুব আস্তে ঠেলে খোলে, যাতে শব্দ না হয়। অদ্ভুতভাবে তেল দেওয়া হয়েছে। ভেতরে ঢুকেই
সে প্রথমে আলো জ্বালায় না, কারণ অন্ধকারে একটা হালকা গন্ধ বারবার তার নাকে আসছে। একটা কাঁচা পুরানো লোহার গন্ধ, আর এর সঙ্গে মিশে আছে একটা অন্য গন্ধ যেটা সে চিনতে পারছে না। তাপস ধীরে ধীরে এক পা করে এগোতে থাকে। মেঝেতে কিছু জায়গায় অস্বাভাবিকভাবে পরিষ্কার করা হয়েছে। পুরনো ঘর, ধুলো থাকার কথা, কিন্তু মাঝামাঝি জায়গাটা জোর করে মোছা হয়েছে। মেঝের রং সেখানে একটু ফ্যাকাশে লাগছে। সে নিচু হয়ে বসে, হাত বুলিয়ে দেখে। মসৃণ নয়, কিছুটা খসখসে, কারণ মোছা হলেও সব দাগ উঠে যায়নি। এবার সে ঘরের আলোটা অন করলো। হলুদ বাল্ব, আর আলো পড়তেই যেটা সে দেখতে পেল, মাটিতে চাপ চাপ কালছে রক্তের দাগ। কিছু জায়গায় চাপ চাপ জমাট হয়ে আছে, আর রক্তটা লাল নেই, বাদামি কালোর মাঝামাঝি পুরনো রক্ত। অনেক দিন আগে পড়েছিল, তারপর কেউ বারবার মোছার চেষ্টা করেছে, কিন্তু ঠিক মতন পারেনি। তাপসের চোখ একটা সরু লাইনে আটকে যায়। মেঝের এক কোণা থেকে দেয়ালের দিকে কালো পিঁপড়ের সারি, একটার পর একটা তারা যাচ্ছে ঠিক সেই দাগের দিকে। কিছু পিঁপড়ে দাগের ওপর থেমে যাচ্ছে, কিছু মুখ নিচু করে খসখসে জায়গায় ঢুকে যাচ্ছে। তাপস বুঝে যায় যেখানে রক্ত সেখানেই তারা থামছে। পরিষ্কার করা হলেও গন্ধটা রয়ে গেছে। মেঝে থেকে দেয়ালের গোড়ার দিকে তাকায় সে। সেখানে একটা লম্বা দাগ, হাতের আঙুলের মতন, যেন কেউ মেঝে থেকে দেয়ালে হাত টেনে তুলেছিল। ডাক্তার তুলনামূলকভাবে নতুন, পুরনো নয়, কিন্তু আবার খুব নতুনও নয়, কারণ পুরোটা শুকায়নি, কিন্তু ভেজাও নয়, ঠিক মাঝখানে। এই দাগ দেখে তাপসের আর কোনো গল্প ভাবার মতন অবস্থা এসেছিল না। এটা দুর্ঘটনা নয়, এটা পুড়ে যাওয়া নয়, এখানে কেউ দাঁড়িয়েছিল, কেউ নড়েছিল, কেউ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আর যে মোছার চেষ্টা করেছে সে ভয় পেয়েছিল, কারণ ভালো করে মোছার সময় পায়নি। তাপস উঠে দাঁড়ালো। হঠাৎ তার মনে হলো এই ঘরটা অনেকদিন চুপ ছিল। আজ সে ঢুকে ঘরটা আবার যেন শ্বাস নিচ্ছে। পিঁপড়েগুলো হঠাৎ ছড়িয়ে পড়লো চারিদিকে, যেন কিছু নড়ছে। তাপস পিছিয়ে যায়। তার পায়ের নিচে একটা হালকা চাপ শব্দ হয়। সে নিচে তাকায় না, কারণ সে জানে যা মেঝেতে সে দেখেছিল সেটা পুরোপুরিভাবে মোছার হয়নি, এবং ওটা দেখার মতন মানসিক অবস্থা তার আর নেই। কিন্তু তাপসের সমস্ত স্নায়ু তাকে জানান দিল যে পিঁপড়েগুলো চলে যাওয়াটা সাধারণ নয়। ঘরের আলোটা দপদপ করে উঠল, আর চোখের সামনে ভেসে উঠল এক নারী মূর্তি, যাকে দেখে তাপস একটাই কথা বলল, কে তুমি? ঘরের বাতাসটা মুহূর্তের মধ্যে বদলে গেল। হালকা নয়, একদম ভারী। বুকের ওপর একটা চাপ, ঘাড়ের পিছনে শীতল মতন একটা কিছু সে অনুভব করলো, যেন নিঃশ্বাস নয়, ছোঁয়া। সে ধীরে ঘুরে তাকালো, কিছু নেই, কিন্তু অনুভূতিটা সরে না। ঘাড়ের চামড়াটা কাঁটা দিয়ে উঠল। মনে হলো কেউ যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে, দেখা যায় না, কিন্তু তাকিয়ে আছে। সে আবার ঘুরল। কোথায় নারী মূর্তি, কোথায় কেউ? সে শুধু বুঝতে পারছে তাকে চারিদিক থেকে যেন কেউ ঘিরে ফেলেছে। সে এক পা পিছলো। দেয়ালের ছায়াগুলো অদ্ভুতভাবে নড়ে উঠছে। ঘরটা যেন আর স্থির নেই, যেন শ্বাস নিচ্ছে। এবং হঠাৎ অন্ধকারের ভেতরে সামান্যের কোণে দুটো চোখ জল জল করে উঠল। লাল নয়, গভীর, জ্বলন্ত কয়লার মতন। ছায়ার ভিতর থেকে ধীরে ধীরে একটা অবয়ব স্পষ্ট হতে লাগলো। লম্বা চুল, নড়ছে, হাওয়ায় নয়, নিজের ইচ্ছায়। মুখটা পুরো বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে এমন একটা টান যেন তাকালেই হারিয়ে যেতে ইচ্ছা হয়। সে নারী, ঠিক সেই অনুভূতি যেটা আগের রাতে ছিল, ঠিক সেই চাপ, সেই শীতলতা।
তাপস নড়তে পারলো না, চিৎকার করতে চেষ্টা করলো কিন্তু পারলো না। শরীরটা তার কথা শুনছে না। সে বুঝলো ভয় নয়, আতঙ্ক নয়, একটা নিয়ন্ত্রণ। অবয়বটা ধীরে ধীরে আস্তে আস্তে কাছে আসতে শুরু করেছে, কিন্তু প্রতিটা ধাপে ঘরের অন্ধকার ঘন হয়ে উঠছে। তার গলার কাছে হঠাৎ চাপ, দেখা যাচ্ছে না, কিছু অনুভূতি হচ্ছে না, শ্বাস আটকে গেল, বুক ধুকধুক করছে অস্বাভাবিক জোরে। কানে একটা ফিসফিস শব্দ, ভাষা বোঝা যাচ্ছে না, শব্দ নয়, ইচ্ছা নয়, মাথার ভেতরে ঢুকে পড়ছে। চোখের সামনে ধীরে ধীরে ঝাপসা হয়ে উঠছে। মেঝে, দেয়াল, দাগ, একটা একটা কঠিন হার তার গলাটাকে ধীরে ধীরে আহ, মৃত্যু নয়, তার চেয়েও খারাপ কিছু। আর ঠিক তখনই অচেনা এক জায়গা থেকে শব্দ ভেসে উঠল। তার নিজের ভেতর থেকে নয়, হনুমান চালিসা। ভাঙা গলায় কাঁপা শব্দে সে পড়তে শুরু করলো। প্রথম লাইনটা ঠিকভাবে বেরোলো না, দ্বিতীয় লাইনটা গলা কেঁপে কেঁপে উঠল। জয় হনুমান জ্ঞান গুণ। তৃতীয় লাইন যেন কেউ ভেতর থেকে শক্ত করে ধরে রাখলো তাকে। চারপাশে একটা রাগের ঢেউ খেলে গেল। লাল চোখগুলো আরো গাঢ় হয়ে উঠল। চারপাশের অন্ধকার কেঁপে উঠল। একটা কণ্ঠ, নারী কণ্ঠ, কিন্তু মানুষের নয়, ভাঙা, ঘৃণা। কিন্তু তুই এখনো বেঁচে আছিস? শব্দগুলো যেন বাতাসে নয়, সরাসরি তার কানে ঢুকলো। হঠাৎ চাপ সরে গেল, অবয়বটা পেছাতে লাগলো। ছায়ার ভিতর মিশে যেতে যেতে চোখ দুটো শেষবার জ্বলে উঠল। তারপর সব শূন্য। তাপস মেঝেতে লুটিয়ে পড়ল, হাঁপাচ্ছে, গলা ব্যথা করছে, বুকে একটা অদ্ভুত ভার, নিঃশ্বাস নিতে পারছে না। কিন্তু আগের মতন নয়। এখন সে জানে এটা শেষ নয়। এই নারী মূর্তি কে? কিন্তু কেনই বা তাকে মারতে চাইছে? তার রাগের উৎস কোথায় লুকিয়ে আছে? তাপস চোখ বন্ধ করল। ভয়টা এবার বদলে গেছে। এটা শুধু আতঙ্ক নয়, অন্য কিছু, কিছু গভীর রহস্য যেটা তাপস জানতে চায়, বুঝতে চায়। রহস্য তাকে ঘিরে, না অনির্বাণকে। হাজারো প্রশ্ন তার মাথায় ঘুরতে রইল, কিন্তু শরীর যেন আর চলছে না। তাপস কোনো রকমে আবার ছাদে উঠল এবং এবারে সেই ছাদের লম্বা পাইপ বেয়ে ধীরে 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 সে নিচে নেমে এলো। নিচে নামার সাথে সাথে সে বুঝতে পারল যে বাড়ির পরিবেশ আগের থেকেও প্রচণ্ড শান্ত হয়ে উঠেছে। সে ধীরে ধীরে পা বাড়ালো নিজের মেষের দিকে। অন্ধকার রাস্তায় সে আবার শুরু করলো হনুমান চালিসার পাঠ। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিল সিং লোক সাগর। এবং সব থেকে আগে বারবার যে লাইনটা তার মনে হতে লাগলো, সব সুখ লহি तुम्हारी शरणा, तुम रक्षा का हो को डरना, आपन तेज समारो आपे, तीनों लोग हाँकते कापे, भूत पिशाच निकट नहीं आवे, মহাবীর जब नाम सुनावे। বারবার তার একই কথা মনে হলো। ঠিক ওই মুহূর্তেই সেই হনুমান চালিসার নামটা কেন মনে হলো? কেউ কি তাকে মনে করিয়ে দিয়েছিল? কেউ কি তাকে সাহায্য করেছিল, নাকি নিজের স্নায়ুর ওপর অদ্ভুত দক্ষতা আজ তাকে বুঝিয়ে দিল যে সে কোনোভাবেই দুর্বল নয়? নাকি কেউ কেউ অজান্তে তাকে সাহায্য করছিল? আর রক্ত, কার ছিল ওই রক্তটা? ওই নারী মূর্তিটাই বা কে? আর সে তাপসকে কেন মারতে চায়? হাজার প্রশ্ন ঘুরতে ঘুরতে মাথায় সে অবশেষে পৌঁছালো মেষের দরজার সামনে। শরীরে জোর নেই, মাথায় চিন্তা করার শক্তি নেই। মেষের দরজাটা খুলে তাপস নিজের শরীরটাকে ফেলে দিল মেষের বিছানায়। তারপর আর সে কিছু জানে না। হাজারো ক্লান্তি, হাজারো পরিশ্রম হওয়ার পরও শরীর বিশ্রাম নিতে চায়, কিন্তু তাপস প্রায় 10 থেকে 15 মিনিট এপাশ ওপাশ করার পর বুঝলো ঘুম আজ হবে না। সে যে কোনোভাবে নিজের শরীরকে টেনে তুলল। তারপর ছুটল রাহুলের ঘরে। এক নিঃশ্বাসে সে রাহুলকে সব বলল। রক্তের দাগ, অদৃশ্য চাপ, লাল চোখ, হনুমান চল্লিশা পড়া, হঠাৎ মিলিয়ে যাওয়া কথা শেষ হওয়ার সাথে সাথেই তার মনে হলো যেন এখনো কেউ তাকে ফলো করেছে, কিন্তু এটা তার মনের ভাবনা। কথা সব শেষ করার পর কিছুক্ষণ তাপস চুপ করলো। রাহুল সব শুনল, শুনে বলল, এটার উত্তর আমাদের কারোর কাছে নেই ভাই।
তাপস মাথা নাড়ল। দেখ, তন্ত্র ছাড়া কেউ এর ব্যাখ্যা দিতে পারবে না। রাহুল দীর্ঘশ্বাস ছাড়ল। একজন আছে, নাম মাধবতান্ত্রিক, থাকে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার দিকে একটা গ্রামে, হাতিশোলা। কলকাতা থেকে প্রায় 200-র ওপর কিলোমিটার। বাইকে গেলে 8-9 ঘন্টার কমে হবে না। তবে আজ রাতে, কিন্তু সময়ও আর বেশি নেই। কি করবি, বেরাবি? সেই রাতেই তারা বাইক বের করলো। শহর পেরোতে পেরোতে আরও সময় লেগে গেল। ট্রাফিক, আলো, শব্দ। কিন্তু কলকাতার শেষ আলোটা পেছনে পড়তেই রাস্তা যেন বদলে গেল। স্ট্রিট লাইট কমে এলো, হাওয়া ঠান্ডা হয়ে এলো। বাইক এগোচ্ছে, কিন্তু সময় যেন এগোচ্ছে না। প্রথমে অস্বস্তিটা এলো প্রায় 1.5 ঘন্টার পর। হাওয়ার সাথে সাথে মনে হতে লাগলো পাশে কেউ একজন তাদের সাথেই বাইকের স্পিডে দৌড়ে চলেছে। তাপস বারবার বোঝার চেষ্টা করলো যে সেটা কি বা কেউ, কিন্তু কোনোভাবেই সে বুঝতে পারলো না যে বাইক এত জোরে ছুটছে, তাহলে অন্য বাইক বা গাড়ি ছাড়া আর কি তাদের সাথে হতে পারে বা আসতে পারে। বারবার চারিদিকে চোখ চাওয়ার পরও তাপস বারবার কিছুই দেখতে পেল না। অর্থাৎ সে মেনে নিল যে সে ভুল দেখছে। কিন্তু তার এই ভুল ভেঙে গেল ঠিক এক মুহূর্তে। গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকাতেই সে বুঝতে পারল কেউ একজন কালো শাড়ি পরে ঠিক তাপসের বাইকের পিছনে শান্তভাবে বসে এক গালে তাপসের দিকেই তাকিয়ে মুচকি হাসি হাসছে। যেন সে জানে এই যাত্রা সে আগে থেকেই ভেবে রেখেছিল এবং এই যাত্রা যেন তারই বানানো একটা মৃত্যুর ফাঁদ। নারী মূর্তি আবার তার দিকে তাকিয়ে আরেকটা হাসি হাসল, কিন্তু সেই হাসি বুঝিয়ে দিল যে এই যাত্রা শেষ যাত্রা। তাপস পেছন ঘুরল, কিন্তু পেছনে কেউ নেই। তাপস রাহুলকে এই ব্যাপারে কিছুই বলল না, কারণ যদি সে বাইক ফেল করে তাহলে মৃত্যু অনিবার্য। তাপস মনে মনে বুঝল সে পিছু ছাড়েনি। রাস্তা আরও খারাপ হতে শুরু করলো। জঙ্গল, ফাঁকা, মোবাইলের নেটওয়ার্কটাও নেই। এক জায়গায় বাইক হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ইঞ্জিন গরম হয়ে গেছে। পেট্রোল আছে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা ফিসফিস শব্দ। কোনো কথা পরিষ্কার নয়, শুধু যেন কারুর শ্বাস শোনা যাচ্ছে। একটা অদ্ভুত ফিসফিসানি শব্দ কানে এলো রাহুল আর তাপস দুজনেরই। রাহুল চোখ বন্ধ করে বলল, অ্যারাবিক, অর্থাৎ আজ আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি, আর আমাদের নামের এসে শান্ত হবে না। আমাদের মৃত্যু তারই হাতে লেখা আছে। তাপস অবাক হয়ে বলল, এত কিছু তুই বুঝলি কি করে? তুই ওসব ছাড়, গাড়িতে ওঠ। রাহুলের গলা ভারী হয়ে উঠল। তাপস বাইকে উঠল, কিন্তু পিছনের শব্দটা আর আসছে না। তাপস অবাক হলো, সে কি ফেরত চলে গেল, নাকি সে নতুন মৃত্যু ফাঁদ তৈরি করছে, অর্থাৎ নতুন ছলনা? অথবা রাহুলের মধ্যে? তাপসের ভেবেই গায়ে শিহরণ দিয়ে উঠল। রাহুল অ্যারাবিক বুঝল কি করে? কিন্তু কিছুক্ষণ পরেই তাপসের এই ভয় ভেঙে গেল, কারণ রাহুল বাইক চালাতে চালাতে রাম নাম জপ করছে। কি করে জেনেছে, কেন জেনেছে সেটা জিজ্ঞেস করায় রাহুল জানালো যে, দেখ, আমি অনেক সময় নানা রকম বই পড়ে থাকি, যেগুলোতে মাধ্যমে আমি জানি যে কোন ভাষায় কি বলে, এবং শব্দটা এমনভাবেই আমার কানে এসেছিল যেন আমাকেই বোঝানো হচ্ছিল। তো এটার যদি আমি সরাসরি মানে করি তাহলে দাঁড়ায়, ইউ উইল ডাই টুডে, অর্থাৎ আমাদের আজ সে মেরে ফেলতে চায়। দেখ, মৃত্যু তো ভগবান ছাড়া কেউ লিখে না, কিন্তু এই শক্তি আর যাই করুক সে আমাদের মৃত্যু কামনা করছে। কেন, কি কারণ আমি জানি না, বাট বুঝতে পারছি না ভাই এই যাত্রা শেষে কোথায় নিয়ে যাবে। এইটা বলে রাহুল বাইকের গতি আরো বাড়ালো। রাতভর এমন বারবার মনে হতে লাগলো যেন কেউ তাদের পথ আটকাচ্ছে। কখনো গাড়ির ইঞ্জিন গরম হয়ে যাওয়া, কখনো সামনে কারোর উপস্থিতি। বারবার মনে হওয়াতেও রাহুল কোনোভাবেই আর গাড়ি থামালো না। রাহুলের গাড়ি এমনভাবে এগিয়ে চলল যেন রামের
তীরধনুক থেকে মারা শেষ বাণ রাবণের দিকে ছুটে চলেছে। এইসব নানা কারণেই হোক বা গাড়ির গতির জন্যই হোক, সময় লেগে গেল প্রায় 10 ঘন্টারও বেশি। ভোরের আকাশ তখন ধূসর হচ্ছে, পাখির শব্দ শোনা যাচ্ছে, হাতিশোলার শেষ মাথায় কাঁচা রাস্তা দেখা যাচ্ছে, একটা মাটির বাড়ি, সামনে নিম গাছ। মাধবতান্ত্রিক দরজায় দাঁড়িয়েছিল, যেন অপেক্ষাই করছিল তাদের। তাদের অবস্থা দেখে সে শুধু বলল, ভেতরে আসো, আগে খাওয়া দাওয়া করো, তারপর শুছি। প্রথমে মাধবতান্ত্রিক তাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করলো, তারপরে ভাত, লবণ আর সেদ্ধ আলু। খেতে খেতে হাত কাঁপছিল দুজনেরই। খাওয়া শেষ হলে মাধব জিজ্ঞেস করলো, বলো, কি ব্যাপারে তোমরা এখানে এসছো? তাপস সব বলল, একটুও লুকালো না। মাধব চোখ বন্ধ করে শুনল, তারপর ধীরে ধীরে বলল, ওকে ডাকা হয়েছে, নিজে থেকে আসেনি। রাহুল প্রশ্ন করল, মানে? মাধব উত্তর দিল, এখন না, সময় সব বুঝতে পারবে। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে এলো। তাপস জিজ্ঞেস করলো, আমাকে কেন? কারণ তোর জন্যই ওকে জাগানো হয়েছে। কথা এখানেই থামালো সে। বলল, এখন তোমরা একটু বিশ্রাম করো। শরীর না থাকলে মনের শান্তি আসবে না, আর মন শান্ত হয়ে না বসলে তোমরা যজ্ঞে বসতে পারবে না। দুপুরের সময় আমি আবার কথা বলবো তোমার সাথে। তারা পাশের ঘরে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর, চোখ আপনাই বন্ধ হয়ে গেল। কিন্তু তাপস ঘুমাতে পারছিল না, কারণ সে জানতো বারবার রাত যেন শেষ হয়নি। বারবার সেই গন্ধ যেন তাকে তাড়া করে চলেছে। আর এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই তার শরীরটা কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেই বুঝতে পারল না। ঘুম যখন ভাঙল তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। তাপস উঠে চারিদিকে তাকালো। মাধবতান্ত্রিক ঘরে নেই। প্রথমটা সে ঘাবড়ে গেছিল, কিন্তু যে বিপদ তারা পেরিয়ে এসছে তার কাছে এটা কিছুই নয়। সে রাহুলের দিকে তাকালো। রাহুল দেখলো অনেক আগেই উঠে পড়েছে। সে রাহুলের দিকে তাকিয়ে বলল, এই মাধবতান্ত্রিক মানুষ কেমন রে? আর কতদিন চিনিস ওনাকে তুই? তাপস তার দিকে তাকিয়ে বলল, ওসব ছাড়, বাইরে চ, একটু মাথাটা ধরে আছে, একটু গরম বাতাস দরকার। বলে কিছুটা বাইরে আসতেই তাপস বলল, ভাই, অনেক দিন পর যেন ঠান্ডা হাওয়ায় শ্বাস নিতে পারছি। রাহুল একটু হাসলো, হেসে সিগারেটে আগুন জ্বালালো। তাপস ভাবলো একবার সিগারেটে টান দেবে, কিন্তু মন চাইল না। তার মনে পড়ে গেল সেই শেষ দিনের কথা, যেদিন সে আর অনির্বাণ অফিসের ছাদে সিগারেট ধরিয়েছিল। তার মনে পড়ে গেল যে অনির্বাণ, যে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল, যে তার জীবনের সব থেকে বড় সাহারা ছিল, আজ সে পাশে নেই। আদৌ সে কি ভাবতে পারল না আর। তার মনটা ভারী হয়ে উঠল। এত বিপদের মাঝেও সে বারবার মনে করলো, অনির্বাণ, তুই ঠিক আছিস তো? কোথায় আছিস ভাই তুই? একবার একবার বল ভাই, কোথায় আছিস তুই? মনে হয় না তুই আর। সে আর ভাবতে পারছে না। বারবার তার মনে হতে লাগলো যে অনির্বাণ হয়তো আর এই পৃথিবীতে নেই। কিন্তু যদি অনির্বাণ এই পৃথিবীতে না থাকে, তাহলে তাকে এই পৃথিবীর থেকে মুছে যারা দিয়েছে তাদের নাম মুছে দেওয়ার শপথ নেবে সে। কিন্তু কি করে নেবে সে? হাজারো চিন্তায় তার মনটা আবার ভারী হয়ে উঠল। কোথায় সেই ভয়, কোথায় সেই নারী শক্তি? তার মনটা এতটাই ভারী হয়ে গেল যে এত কিছুর মধ্যেও সে ভুলেই গেছে সেখানে কেন এসছে। তার মনে হতে লাগলো সে নিজের জন্য নয়, আজ সে অনির্বাণের জন্য করবে। আজ সে তান্ত্রিককে জিজ্ঞেস করবে যে অনির্বাণ কোথায়। যদি সত্যিই অনির্বাণ এই দুনিয়ায় না থাকে, তাহলে তার আত্মাকে শেষবারের মতন দেখতে চাইবে সে। কিছুতেই তার মন মানছে না আজ। রাহুল হঠাৎ তাকে একটা ধাক্কা মেরে বলল, কিরে, কি হলো? তাপস বলল, ভাই, মন ভালো লাগছে না। আমার সবচেয়ে ভালো বন্ধু অনির্বাণ আজ আমার সাথে নেই। আমি ওকে শেষ দেখেছিলাম কবে জানিস ভাই? ও আমাকে একবার বাই বলারও সুযোগ পায়নি। শুধু বলেছিল একটা জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেছিল। কি কাজ জিজ্ঞেস করার তো সময় পাইনি, অফিসে ছিলাম ভাই। নাহলে ওকে সেদিন জিজ্ঞেস করতাম। ভাই, তুই ঠিক আছিস তো? ওর দরকার পড়লে ফোন করিস আমাকে।
সে ফোন করেছিল রে ভাই, কিন্তু আমি ধরতে পারিনি। আজও আজও যখন মনে পড়ে আমার মনটা কেঁপে ওঠে। সে কেন ফোন করেছিল? যে কোনোদিন হাজার দরকারেও আমাকে ফোন করতো না, যে সব সময় চাইতো সবার সমস্যার সমাধান করার, নিজের সব সমস্যার সাথে যে একা লড়তে পারতো, সে আমায় ফোন করেছিল। কতটা অসহায় হয়ে হয়তো সে ফোন করেছিল। হয়তো আজ সে ভাবতে পারল না। চোখ ভিজে গেল তাপসের। রাহুল বলল, ভাই, আমরা নিশ্চয়ই একটা কিনারায় আসবো। তুই এত চিন্তা করিস না ভাই, শান্ত হ। তাপস চোখের জল মুছল। এদিকে দূরে দেখতে পেল মাধবতান্ত্রিক কিছু সরঞ্জাম আনতে গেছিল হয়তো, কারণ তার হাতে একটা পুটুলি এবং কিছু খড়ের গাদা। সে ওইগুলো নিয়ে ধীরে ধীরে তাদের দিকেই ফিরছে। আর বিকেল নয়, এবার সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে চারিদিককে গ্রাস করতে চলেছে। মাধবতান্ত্রিক এসেই জানালো যে সে গেছিল কিছু সরঞ্জাম আনার জন্য, কারণ আজ সন্ধ্যাতেই তারা হোমে বসবে। হোম বা যজ্ঞ যাই বলো, কারণ এই মাধ্যমেই ডাকা হবে সেই নারী শক্তিকে, যার থেকে পালিয়ে বেঁচে এসছে এরা দুজন। তাপস অবাক হয়ে বলল, "আহ, দাদা, একটা রিকোয়েস্ট ছিল।" মাধবতান্ত্রিক শুধু চোখ দিয়ে তাকালো, মুখে কিছু বলল না। বলছি, আমার বন্ধু অনির্বাণ প্রায় 8-9 দিন হয়ে গেল, ওর কোনো খবর নেই। ও বেঁচে আছে কি কোথায় আছে আমি জানি না। আমি তো আপনাকে পুরোটা বললাম। আমার তো কিছু বুঝতে পারছি না। যদি আপনি একবার চেষ্টা করেন যে ওর। মাধবতান্ত্রিক চোখ দিয়ে তাকিয়ে শুধু একটাই কথা বলল, আমার কাছে যা সরঞ্জাম আছে তাকে দিয়ে শুধুমাত্র ওই পিশাচিনীকেই আমি ডাকতে পারবো। আর কাউকে ডাকার কোনো ক্ষমতা আমার নেই। যার ব্যাপারে তুমি জানতে চাইছো, তাহলে তার জন্য আমাকে আবার নতুন করে হোম বা যজ্ঞের ব্যবস্থা করতে হবে, কারণ যাকে আমি ডাকতে চলেছি সে কোনো সাধারণ কেউ নয়। তুমি যদি ভেবে থাকো যে তাকে ডাকার পরে তুমি এখান থেকে সাধারণভাবে চলে যেতে পারবে, তাহলে ভুল ভাবছো। কারণ সে আসার পরে পরিস্থিতিটা এতটাই ভয়ানক হয়ে যেতে পারে যে তুমি তো ছাড়ো, আমি নিজেরও হয়তো প্রাণ রাখতে সক্ষম হব না। কারণ যার কথা তুমি বলছো বা যার ব্যাপারে তোমরা বলছো, সে কোনো সাধারণ পিশাচিনী নয়, সে রক্ত পিশাচিনী। তাকে ডাকতে গেলে রক্ত দরকার পড়ে, অর্থাৎ তাকে জাগানো হয়েছে এমন কারুর রক্ত দিয়ে যে তোমাকে খুব ভালোবাসতো। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, তোমার প্রশ্নের উত্তর আমি তোমাকে বুঝিয়ে দিলাম। তাপসের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে আধো আধো গলায় বলল, অনির্বাণের? হ্যাঁ। মাধবতান্ত্রিক শুধু মাথা নাড়ল। তাপস আর ভাবতে পারছে না। এতটা এতটা নৃশংসতা কে করলো? কি দরকার? অনির্বাণকে মারার কি দরকার? আর তার বাবা মাই বা কোথায় গেল? আর তাপসকে কেন? সে কিছু বুঝতে পারল না। সে আবার জিজ্ঞেস করল, আমি কিছু বুঝতে পারছি না। মানে আপনি বলতে চাইছেন যে অনির্বাণকে কেউ হত্যা করেছে এবং তার রক্ত দিয়ে এই পিশাচিনীকে ডাকিয়েছে আমাকে মারার জন্য? লাভ? কোনো লাভ তো আমি দেখি না। মাধবতান্ত্রিক শুধু চুপ করে রইল। কিছুক্ষণ পরে বলল, তন্ত্র এমন একটা জিনিস যা দিয়ে কারুর ক্ষতি সাধন থেকে শুরু করে সব কিছু করে দেওয়া যায়। অর্থাৎ তুমি যদি কারুর ভালো করতে চাও বা তুমি কারুর খারাপ করতে চাও, দুটো ক্ষেত্রেই এই তন্ত্রকে সমানভাবে ব্যবহার করা যায়। যে বা যারা এই রক্ত পিশাচিনীকে ডাকিয়েছে, সে তোমাকে এবং অনির্বাণকে খুব কাছের থেকে চেনে, এবং সব থেকে বড় কথা, সে এটাও জানতো যে অনির্বাণ তোমার সব থেকে ভালো বন্ধু এবং অনির্বাণ তোমাকে মনে মনে প্রচণ্ড ভালোবাসে। এবার তাপস আর কিছু বুঝতে বাকি রইল না। সে একটাই প্রশ্ন করল, ওর মা বাবা কোথায় আছে জানা যেতে পারে? মাধবতান্ত্রিক বলল, দেখো, জানা যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু যে মানুষকে তুমি জানতে চাইছো আদৌ তারাও কি পৃথিবীতে বেঁচে আছে, সেটা জানাটা সব থেকে জরুরি। তাপস বুঝতে পারল না। আপনি কি কি বলতে চাইছেন? আমি অনির্বাণের বাড়িতে গেছি, অনির্বাণের বাড়িতে আমি যা যা দেখেছি সব বলেছি আপনাকে। অনির্বাণ নেই, বাট ওর বাবা মা তো পালিয়ে গেছে, একটা সুটকেসে কিছু ভর্তি করে পালিয়ে গেছে। আমি 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 সত্যিটা জানতে চাই। আপনি আপনি যে করে হোক আমাকে সত্যিটা জানান।
আমি আর পারছি না, আমাকে জানতেই হবে অনির্বাণ কোথায়। শান্ত হও, নিজের মনকে শান্ত করো। মন শান্ত না হলে ঘুম বা যজ্ঞে যাকে ডাকা হচ্ছে সে আসবে না। তুমি যদি ভেবে থাকো যে সে তোমার ইচ্ছায় বা আমার ইচ্ছায় আসবে, তাহলে ভুল করছো। তোমার, আমার এবং রাহুল, আমাদের তিনজনের শান্ত মন থাকাটা খুবই জরুরি। কারণ শান্ত মন ছাড়া কোনো রকম এই অবয়ব শক্তিকে অনুভব করা সম্ভব নয়। এবং সব থেকে বড় কথা, যাই হয়ে যাক, যত কিছুই বলুক, যে ছলনাই হোক, নিজের মনকে শক্ত করে রাখো। শুধু একটাই কথা মনে রাখো, যাকে আমরা ডাকতে চলেছি সে রক্ত পিশাচিনী। রক্ত ছাড়া সে আর কিছু চেনে না। শুধুমাত্র রক্ত দিয়েই তাকে ডাকা যেতে পারে এবং তাকে ফেরত পাঠানোর জন্য রক্ত প্রয়োজন। রক্ত ছাড়া সে যাবে না। এবং রক্ত প্রয়োজন মানে এক দু ফোঁটা নয়, কারো একটা তাজা প্রাণ দরকার, তবেই সে যাবে। না নিয়ে প্রাণ সে কোনোভাবেই যাবে না। এই অবধি বলে মাধবতান্ত্রিক চুপ করল। ঘরের বাতাসটা এখন এতটাই গরম হয়ে উঠেছে যে কারোর কোনো প্রশ্ন করার সাহস বা ইচ্ছা কোনোটাই হলো না। মাধবতান্ত্রিক যজ্ঞ শুরু করল। আগুন জ্বলল, রাত বাড়ছে, কিন্তু সবাই এক মনে একটাই কথা চিন্তা করছে, এই রক্ত পিশাচিনী আসার পরে পরিস্থিতি কোন দিকে ঘুরবে। মাধবতান্ত্রিক ওদের দুজনের হাতেই দুটো কালো পুতুল ধরিয়ে দিল। বলল, এই পুতুল দুটোকে শক্ত করে ধরে রাখবে। যাই হয়ে যাক, কোনোভাবেই যেন এই পুতুলগুলো তোমাদের হাতের বাইরে না যায়। সে তোমাদেরকে ডাকবে, বলবে, নানা রকমভাবে ছলনা করবে, কিন্তু কোনোভাবে এই পুতুল হাতের বাইরে দেবে না, কোনোভাবেই নয়। এবং সব থেকে বড় কথা, মনের মধ্যে কোনো ঘৃণা বা রাগের কথা আনবে না। যে তোমার রাগের বস্তু বা বিষয়, তাকে আজ রাতের জন্য নিজের মন থেকে ভুলে যাও। কারণ যেই মুহূর্তে তুমি ঘৃণা বা রাগের আশ্রয় নেবে, ঠিক সেই মুহূর্তে সে তোমার শরীরকে ব্যবহার করবে নিজের কার্য সফল করার জন্য। আমি বারবার সাবধান করে দিচ্ছি, নিজেদের মনের রাগ এবং ঘৃণাকে এক রাতের জন্য দূরে ফেলে দাও। এই অবধি বলে সে চুপ করল। যজ্ঞ শুরু হলো। রাত তখন গভীর। মাধবতান্ত্রিক যজ্ঞকুণ্ডের সামনে বসে। আগুনের শিখাটা অস্বাভাবিক লাগছে, ঠিক লাল নয়, যেন কালচে। মন্ত্র থেমে গেছে, যেন কেউ তাকে বাধা দিয়ে থামিয়ে দিচ্ছে। হঠাৎ সে থেমে যায়, চোখ খুলে তাপসের দিকে তাকায়। দৃষ্টিটা এমন যেন আর লুকানোর কিছু নেই। সে খুব ধীরে ধীরে এবার বলতে থাকে, যারা এই পিশাচিনীকে ডেকেছিল তারা হয়তো আর বেঁচে নেই। তাপসের বুক কেঁপে ওঠে। ঠিক বুঝলাম না, কে, কারা? শব্দটা পুরো বেরিয়েও যেন মুখের কোণেই আটকে যায়। মাধব উত্তর দেয়, অনির্বাণের বাবা মা। রাহুল চমকে ওঠে। তাপস নিথর হয়ে যায়। যে অপরাধ ক্ষমার যোগ্য হয় না, মাধব সেই অপরাধের কথা এবার বলতে শুরু করে। অনির্বাণ তোর কথা তার মা বাবাকে বলেছিল। তোরা পাশে থাকলে অনির্বাণের খুব ভালো লাগতো। অনির্বাণ হয়তো কিছু আরো গভীর বলতে চেয়েছিল, কিন্তু সময় পায়নি। তাপস কিছু বুঝতে পারল না। সে শুধু একটাই কথা বলল, আরো গভীর বলতে? মাধব আবার শুরু করল, অনির্বাণ মনে মনে তোকে জীবনসঙ্গী হিসাবে বাঁচতে চেয়েছিল। তাপসের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ও তো আমাকে শুধু, সেটা তুই মনে করতিস, কিন্তু ও মনে মনে তোকে ভালোবাসতো আর তোকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চেয়েছিল, এবং সেটাই সে পরের দিন বলার জন্য ঠিক করেছিল, এবং সেই জন্যই সে সেদিন অফিস থেকে রাতে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। আর সেইটার জন্যই সে রাতে তার মা বাবার কাছে জানায় তার জীবনের আসল সত্যি, যেটা সে এতদিন তার মা বাবার থেকে লুকিয়ে রেখেছিল। রাগে দুঃখে অনির্বাণের বাবা নিজের মাথা ঠিক রাখতে পারেনি। এই জিনিসটা তার কাছে একটা অপরাধ বোধের মতন মনে হয়, এবং মুহূর্তের মধ্যে তার হাত চলে যায় অনির্বাণের ঠিক গলার কাছে। এবং শুধু সেটা খালি হাত নয়, হাতে ছিল ধারালো অস্ত্র।
একটা নয়, দুটো নয়, বারবার 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 অনির্বাণের দেহটাকে ভেঙে মুচড়ে কুচো কুচো করে কাটা হয়। শেষ নিঃশ্বাসেও সে একটাই কথা বলেছিল যে তার অপরাধটা কোথায়। সে একটাই কথা জানতে চেয়েছিল যে ভালোবাসাটা কি তারে অপরাধ বলে মনে হয়েছে তাদের। কিন্তু তারাও একটাই কথা জানায় যে ভালোবাসা বলে এটাকে তারা মনে করে না, এটা শারীরিক এবং মানসিক একটা রোগ। অনির্বাণ বারবার বারবার শুধু জানাতে চেয়েছিল যে এটা কোনো রোগ বা মানসিক বিক্রিয়া নয়, ভালোবাসাটা শুধু শরীরের কেন, ভালোবাসাটা মনের হয়। এটাই সে বারবার গলা ফাটিয়ে বলতে চেয়েছিল, কিন্তু তার চিৎকারকে বারবার দমিয়ে দিয়েছিল তার বাবার হাতের সেই ধারালো ছুরিটা। তার মাথা, চোখ, তার জিভ ধীরে 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 শান্ত হয়ে যায়, কারণ একের পর এক ছুরির ঘা তার সেই দেহটাকে শান্ত করে দিয়েছিল। কিন্তু প্রতিহিংসা এখানেও শেষ হয়নি। তারা মনে করেছিল যে তারা অপরাধ করেনি, তারা অপরাধীকে শাস্তি দিয়েছে, তাই বডিটাকে পার্ট বাই পার্ট কেটে কুচো কুচো করে নীল রঙের দুটো সুটকেসে ভরে তারা ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যায় আরেক তান্ত্রিকের কাছে। আর সেখানে গিয়ে তারা সব কিছু খুলে বলে এবং সেই তান্ত্রিক তাদেরকে একটা বুদ্ধি দেয়, বুদ্ধি বললে ভুল হয়, একটা কুবুদ্ধি দেয়। পরামর্শটা ছিল এরকম: অনির্বাণের রক্ত দিয়ে ডাকা হবে এক রক্ত পিশাচিনীকে এবং তাকে তাপসকে মারার জন্য নিযুক্ত করা হবে। রক্ত পিশাচিনী রক্ত যখন তাপসের নিয়েছে, তার মানে তাপস যাকে ভালোবাসতো সব থেকে বেশি, রক্ত পিশাচিনী তার প্রাণ না নিয়ে যাবে না। কিন্তু উল্টো দিকে যদি এই প্রাণ নেওয়াতে তার কোনো রকম কোনো বাধা হয় বা সে বাধা পেয়ে ফেরত যায়, তাহলে যারা তাকে এই কাজে নিযুক্ত করেছে তাদের দেহ মাথা থেকে ছিঁড়ে ফেলবে সে। আর হয়তো এই কাজটাই এতক্ষণে পিশাচিনী সম্পন্ন করেছে, কিন্তু সেটা বুঝতে গেলে পিশাচিনীকে ডাকতে হবে। কিন্তু হাজার চেষ্টার পরেও মাধবতান্ত্রিক পিশাচিনীকে ডাকতে ব্যর্থ হচ্ছে, কারণ সে এখনো বুঝতে পারছে না। অনেক চিন্তার পর মাধবতান্ত্রিক একটাই কথা বলল: দেখো, কি হয়ে গেছে বা কি হবে আমরা কিছুই জানি না, শুধু আমাদের জানতে হবে যে তাপসের মা বাবা এখন কোথায় আছে। তাপস অবাক হয়ে গেল: আমার মা বাবা? আমার তো মা আর বোন আছে খালি, তাও অনেক দূরে, মানে এখানে থাকে না। তাপস, বোঝার চেষ্টা করো, তোমাকে না পেয়ে যদি তারা তাদের ওপর আক্রমণ করে আমাদের হাতে কিচ্ছু করা থাকবে না। তাপসের মাথা ঘুরতে শুরু করেছে, কি করবে না করবে তার মাথা কাজ করছে না। সময় হাতে এতটাও নেই যে সে বাইক চালিয়ে তার বাড়ি পৌঁছাতে পারবে। সে ফোন বের করলো, ফোন তুললো, কিন্তু ফোন করার সাথে সাথেই যে শব্দটা কানে এলো সেটা ঠিক তার মনের অবস্থাকে শান্ত রাখতে পারল না। তার মায়ের গলা, গলাটা অস্বাভাবিক লাগছে, কারণ ছোট থেকে তার মায়ের গলা সেই ফোনে অনেকবার শুনেছে। আজ যেন গলাটা একটু অন্যরকম। তাপস এবার ধীর গলা জিজ্ঞেস করলো, তোমরা ঠিক আছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে হঠাৎ করে তোমার গলাটা অন্যরকম লাগছে। ওপাশ থেকে এবার যে কথাটা ভেসে এলো আর যে গলায় ভেসে এলো সেটা তাপস একবারই ভাবতেও পারেনি। কিন্তু কথাটা শোনার পরই তাপসের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওপাশের গলাটা, তুই কি ভেবেছিস বেঁচে যাবি? প্রাণ ছাড়া আমি যাব না, যাব না। মাধবতান্ত্রিক এবার আবার যজ্ঞ শুরু করলো, আর যজ্ঞ শুরুর সাথে সাথেই সে রাহুল এবং তাপসের হাতে দুটো পুতুলকে সেই যজ্ঞে আহুতি দিল। আহুতি দেওয়ার সাথে সাথেই চোখের আগুন থেকে একটা অবয়ব ফুটে উঠল, আর এই অবয়বটা হলো একটা নারী মূর্তি। তাপস বুঝতে পারলো এই নারী মূর্তি আর কেউ নয়, সেই রক্ত পিশাচিনী, এবং সে তাকিয়ে আছে পুরো তাপসেরই দিকে, কারণ তাপস এই দুটো চোখকে কোনোভাবেই ভুলতে পারে না। সেই রাত থেকে শুরু করে আজকের দিন এই দুটো চোখ যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। মাধবতান্ত্রিক এবার ওই নারীর দিকে তাকিয়ে বলল, তুই চলে যা এখান থেকে, ওদের প্রাণ নেই যারা তোকে এখানে পাঠিয়েছে, কিন্তু এই নিরীহ ছেলেটা তোর কি করেছে? যাব না, প্রাণ চাই, এর না হলে ওদের প্রাণ চাই আমার। এবার মাধবতান্ত্রিক প্রায় গর্জে উঠল আর কিছু
সর্ষে পোড়া তার দিকে ছুঁড়ে মারলো এবং তাকে আদেশ দিল, তাহলে যা, ওদের প্রাণ নে। কিন্তু এই নিরীহ ছেলেটার কি দোষ? একে ছেড়ে দে, ভালো চাস তো একে ছেড়ে দে। পিশাচিনী, তুই ভাবতেও পারছিস না তুই মাধবতান্ত্রিকের সামনে দাঁড়িয়ে। একে ছেড়ে দে, যারা তোকে পাঠিয়েছে তাদের প্রাণ নে গিয়ে। যা, মুক্তি দে এই ছেলেটাকে। এই নিরীহ ছেলেটার কি দোষ? মুক্তি দে একে পিশাচিনী। কথা শেষ হতে না হতেই মাধব কিছুটা সর্ষে পোড়া নিয়ে মন্ত্র পড়ল এবং মুহূর্তের মধ্যে সেটা ছুড়ে দিল পিশাচিনীর দিকে। আর ঠিক সেই মুহূর্তেই শোনা গেল একটা বিকট আর্তনাদ। ব্যাস, তারপর ওই নারী মূর্তি কোথায় যেন উধাও হয়ে গেল। সে যে তারপরে কি করবে, কি করতে চায়, বা তার নেক্সট টার্গেট কে হবে সেটা কেউ জানতে পারল না। শুধু এটুকু বোঝা গেল যে হয়তো সে মাধবের আদেশ মেনে নিয়েছে, কিন্তু তারা পুরোপুরি বুঝতে পারল না যে এরপরে কার জন্য মৃত্যু অপেক্ষা করে রয়েছে। ঘটনার পরে তারা তিনজনই ওখানে নিথরভাবে বসে রইল। পরিস্থিতি কোন দিকে ঘুরছে বা ঘুরবে সেটা বোঝার মতন ক্ষমতা তাদের তিনজনের মধ্যে কারুরই ছিল না। রাহুল হঠাৎই বলে উঠল, আচ্ছা, আমরা তাহলে কি আজ আপনার এখানেই থেকে যাব? মাধবতান্ত্রিক বলল, না, পরিস্থিতি কোন দিকে ঘুরছে সেটা জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি বলো তাহলে আমিও তোমাদের সাথে যেতে পারি, কিন্তু পরিস্থিতি না জানা অবধি আমার শান্তি নেই। তখন রাহুল একটাই কথা বলল, তিনজনে হয়ে যাবে বাইকে, চলো, আর দেরি করে কাজ নেই। কিন্তু তাপসের মন যেন অন্যদিকে ডাকছিল। আদৌ তাপস কি ঠিক দিকে যাচ্ছে? তার মাথা কাজ করছিল না, কিন্তু এইসব ভাবার সময় এখন নেই। তারা তিনজনে তখনই বাইকে উঠে পড়ল এবং ঠিক তখনই তাদের মনে হলো ঠিক কেউ যেন তাদের পিছু করছে। তাপস বুঝতে পারল না যে এটা তার পুরনো মনের ভ্রম নাকি সত্যি কেউ পিছু করছে। তাপস এইসব চিন্তা করতে করতেই বাইক চলতে শুরু করলো। রাহুল বাইকের গতি আরো বাড়াতে শুরু করলো। অন্ধকারের বুক ছিঁড়ে বাইক এগিয়ে চলল। আলো আধারের খেলার মাঝেই তাপসের বারবার মনে হতে লাগলো কেউ যেন তাদের দিকে ফলো করছে, কিন্তু ভয় পাওয়ার মতন কোনো কারণ তাপস খুঁজে পেল না, কারণ সাথে যে মানুষটা আছে তার শক্তির পরিচয় তারা একটু আগেই পেয়েছে। ধীরে ধীরে তাপসের বিশ্বাস আরো বাড়তে শুরু করলো। তার বিশ্বাসের সাথে সাথেই সে লক্ষ্য করলো আকাশের রং ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। ধীরে ধীরে তারা পৌঁছালো তার গন্তব্যস্থলের দিকে, কিন্তু এখনো আকাশ পুরো পরিষ্কার হয়নি। আলো আধারের খেলা চলছে, আর ঠিক তখনই তাপসের মনে হলো যে এবার হয়তো তারা ঠিক গন্তব্যের দিকেই যাচ্ছে, কারণ তার পিছনে থাকা মানুষটি এখনো তার বুকে ভরসার আলো দিয়ে যাচ্ছিল। তাপসের একবার মনে হলো অনির্বাণের বাড়ির দিকে একবার ঢু মেরে যাওয়া উচিত। তাপস রাহুলকে ইশারায় বোঝালো যে তারা অনির্বাণের বাড়ির দিকে একবার ঘুরে তবে তারা বাড়ির দিকে ফিরবে। রাহুল সেই অনুযায়ী বাইক ঘোরালো। বাইকের স্পিড বাড়তে শুরু করেছে। ধীরে ধীরে তাপস বুঝতে পারছে যে এবার তারা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে। রহস্য যাই হোক, সমাধান হয়ে যাবে আজই। বাইক কিছুক্ষণের মধ্যেই থানার সামনে গিয়ে দাঁড়ালো। থানায় এসে তারা পুরো ব্যাপারটা ডিটেলসে থানার ওসিকে জানালো, এবং জানানোর পরে যে ঘটনাটা তারা জানতে পারলো সেটা শুনে প্রায় তিনজনে ওখানেই মূর্ছিত যাওয়ার মতন অবস্থা হয়েছিল। যাদের নামে তারা কমপ্লেন করতে এসছে, অনির্বাণ এবং অনির্বাণের ফ্যামিলি, তাদের মধ্যে অনির্বাণের বাবা এবং মায়ের মাথা কাটা দেহ পাওয়া গেছে ঠিক কাল রাতেই, অর্থাৎ পিশাচিনী তার কথা রেখেছে। কিন্তু এই কথাটা তো আর তারা থানায় বলতে পারে না। তারা তিনজন নিজেদের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে শুরু করলো। এই মুহূর্তে পুলিশ আরেকবার জিজ্ঞেস করলো, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? তিনজনেই মাথা নাড়ল এবং ধীরে ধীরে ওইখান থেকে বেরিয়ে আসলো। তাপস মাধবতান্ত্রিকের দিকে তাকালো, তাকিয়ে একটাই কথা জিজ্ঞেস করলো, তাহলে সে কথা রেখেছে? মাধবতান্ত্রিক মাথা নাড়ল। কারো বুঝতে বাকি রইল না যে কার জন্য কি ঘটে গেল।